আসসালামু আলাইকুম। ভারতের কোন সচিব পর্যায়ের কূটনৈতিক আলোচনার জন্য নেপালে গিয়েছিলেন। তো নেপালের প্রধানমন্ত্রী বালেশ্বরেন্দ্র সাহ তাকে বলে দিয়েছে, তুমি কিডা বাবু বাছাধন, ছোট শিশু, তুমি তোমার দেশে ফিরে যাও। আমার সাথে কথা বলতে চাইলে তোমার দেশের মানে ভারতের প্রধানমন্ত্রীকে আসতে বলো। কি একটা বিপদ! ভারতের প্রধানমন্ত্রী বেচারা জানে না ইংরেজিতে কথা বলতে পারে না, হয়তো গুজরাটি পারে, চা বেচতে বেচতে যেটা শিখছিল সেটুক, পরে নেতা টেতা হওয়ার পরে হয়তো হিন্দি কিছুটা শিখছে। মানে কি বলবো, যে ট্রাম্পের সাথে যে সাক্ষাৎকার দিল ভারত পাকিস্তানের যুদ্ধর ওই মুহূর্তে, এখন ট্রাম্প কি কয় আল্লাহ জানে, হ্যাবাসাকা খাইয়ে বুকাসুদার মতো মিসমিস করে হাসে। হাসিরও তো অনেক প্রকার আছে, হা হা হাসি, অট্ট হাসি, মৃদু হাসি, মোনালিসা হাসি, লুচ্চামি হাসি, বদমাইশি হাসি, টিটকেরি মার্কা হাসি, আর কেবার কোনো কিছু না বুঝিয়ে যে হাসি, ওটাকে কয় বুকাসুদা হাসি। তো ট্রাম্পের পাশে বসে কিন্তু ওই হাসি উনি হাসতেছিল, মানে ট্রাম্প যে ইংলিশ বলতেছে ধাজে যে মাপের ইংলিশ, ও তো বুঝতেছে না, মুখের দিক তাকায় হ্যাঁ হ্যাঁ হনুমানের মতো হাসতেছে। এখন তারে যদি যাওয়া লাগে ওই নেপালে, বালেশ্বরের কাছে, উনি বালেশ্বর হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আন্তর্জাতিক মানের সিভিল ইঞ্জিনিয়ার। ও তো ইংলিশের জাহাজ, ও যখন ইংলিশে কথা বলবে তো মুদির মুদ বেড়েই যাবে না, কোন দিক দিয়ে কী বেড়েই যাবে তার তো কোনো ঠিক নেই। ও মরে গেলেও ওই নেপালের প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাৎ দিতে যাবে না ও। কিন্তু কথা তা না, কথা হলো নেপালের সাহস পায় কোথায়? একেবারে ভারতের কলিজার ভিতরে বসে এই সাহসটা কোথায় পায় জানেন আপনারা? সাহসটা পায় চীনের কাছ থেকে। কেন পায়? চীনরা বৌদ্ধ, নেপাল বৌদ্ধ। ওরা জানে যে আমার ধর্মের একটি জাতিগত বিশাল একটি ক্ষমতাধর রাষ্ট্র এপাশে রয়ে গেছে। মোদি ও পাশের তো দাড়ি নাড়াচাড়া করলে এ পাশের তো ধুতি খুলে ফেলাই দেবে। কিন্তু বাংলাদেশকে ভারত কেন পাত্তা দেয় না মোটেও? এই যে শুভেন্দু যেসব কথা বলতেছে, যা করে যাচ্ছে, কেন এতটা দাম্ভিক? বাংলাদেশকে তো তুচ্ছতাচ্ছিল্য, মানে বাংলাদেশের পাশে কেউ নেই সেটা ভাবে হয়তো, কিন্তু দূরে পাকিস্তান আছে, তারও দূরে পুরা মধ্যপ্রাচ্য আছে। কিন্তু মধ্যপ্রাচ্য যে একটি বেঈমান জাতি, এটা সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়ে গেছে। তাদের বেঈমানিতে সাদ্দাম নেই, তাদের বেঈমানিতে গাদ্দাফি নেই। একটা সংগঠন ছিল ওআইসি, এমন খাওয়া খাইছে ওআইসির নেতারা, এক একজনের 3-4 ভুঁড়ি হয়ে গেছে, মানে অপারেশন করলে 2 ডজন করে জাইরোর সন্তান এই ওআইসির নেতাদের পেট থেকে বের হবে। কোনো বিবৃতি, কোনো কথাবার্তা, মানে 100 অতীত হয়ে গেছে, জাদুঘরে চলে গেছে সেই ওআইসি। তারপরেও পার্শ্ববর্তী পাকিস্তানের সাথে একটু নাড়াচাড়ার জন্য তাদের কণ্ঠস্বর হয়তো একটু, যে যাই কথা বলুক, একটি হলো একজন নেতা হবার জন্য দিন রাত বলতে থাকে, মানে কি বলবো এখন, ওই যে যখন হাই স্কুলে গেলাম, মানে ছোটোতে একটু কিশোর হলাম, তখন গল্প শুনতাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ওই বকর 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 করতেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পেলেন, তখন বিদেশিরা মনে করলো দেশের সাহিত্যের উপরে নোবেল পেল কত বড় মাপের জ্ঞানী ব্যক্তি, তো তার সাথে সাক্ষাৎ করা প্রয়োজন। তো তার বাড়িতে সাক্ষাৎ নিতে আসলো, কলকাতায় তার পৈতৃক বাড়িতে সাক্ষাৎ নিতে আসলে দেখা যায় রবি ঠাকুরের বাবা ওই খালি বকর 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 বকর, মানে বুড়া মানুষ কাশতেছে তো বকর বকর ওইরকম শোনা যাচ্ছে। তো ওই পাশের তো এক বিদেশি, তার বাংলাদেশের যে দোভাষী ছিল তার কাছে জানতে চাইলো যে উনি বকর 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 করতেছে কারণটা কি। তো ওই দোভাষী দেখলে শালা জাত মন্ত গেল, তো হুক্কো টেনে টেনে জক্কা হয়ে গেছে। তোরা কি বলে বোঝানো যায়
তা বলতেছে, ওরা বোঝাচ্ছে যে ব ক র, এই ভ ভ ক র, ভতে হইল ভগবান, কতে হইল কৃষ্ণ, আর রতে হইল নাম রাম। উনি ওই ভকর ভকর করা মানে তিনটে অক্ষর দিয়ে তিনটে দেবতার নাম জপতেছে। ওরে বাবা, কত বড় জ্ঞানী লোকের ছেলে তো নোবেল পাবেই। মানে শুভেন্দু যেটা বলতেছে এটা হলো নেতা হবার জন্য যা বলার সেটা, কিন্তু রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি বলেন বা তাদের পাশায় যে মেজর কাঠি ঠোকাবার মতো লোক আছে, কিছুদিন আগেও একেবারে যে অপারেশন সিঁদুর গিয়েছিল তাদের দেশে, তো সেই সিঁদুর যার কপালে তাকে ধরে পিছন দিয়ে আবার কায়দা মতো সিঁদুর মেরে লাল করে দিয়েছে। তো সেই সিঁদুর খাওয়ার পরে বেশ একটু চুপচাপ ছিল। এখন শুভেন্দুকে নেতা হইতে হবে। আর কোন নেতা? তার বাড়ি পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গেরই নেতা হতে হবে। অন্য দেশে অন্য রাজ্যে যাইয়ে তো তার ওই চিড়ে মুড়ি দই কেউ খেতে দেবে না। ওনার দেশেরই কলা দই মুড়ি সাগরেদদের বাড়িতে খেতে হবে। আর দুর্নীতিতে মমতার দল থেকে বহিষ্কৃত নেতা, তাকে তো সেই দুর্নীতির মামলা থেকে পরিত্রাণ পেতেই হবে, এবং সেই পরিত্রাণ পেতেই তাকে নেতার লেভেলে থাকতে হবে, এবং সেই নেতার লেভেলে থাকার জন্যে ওই মোদির সেই দেওয়া তাবিজ, মোদির দেওয়া মন্ত্র, গোমূত্র, সেই জায়গাটাই উনি এই রাজ্যে ব্যবহার করে গেছে। একমাত্র তার কথাই হলো মুসলিম তারাও, মুসলমান তারাও, মুসলমানরা এই পশ্চিমবঙ্গের বহিরাগত, এরা এদেশে এসে কলকাতার ক্ষতি করছে, পশ্চিমবঙ্গের সম্পদ ধন সম্পদ লুটে নিয়ে যাচ্ছে। এই দেশে এসে তারা ওই বাংলাদেশের জঙ্গি কার্যক্রম চালানোর জন্য সংগঠন বিভিন্ন কথা টথা বিভিন্নভাবে বলে, যেটা মানে সেন্সিটিভ জায়গাটা, ধর্মীয় সেন্সিটিভ জায়গাটা ব্যবহার করে তিনি নেতা হয়ে গেছেন। নেতা হয়ে গেছেন, ওই বক্তব্যটা রাখতে হয়। কিন্তু শুভেন্দুর এই বক্তব্যটা জনগণে পাবলিসিটিতে যতটা অ্যাডভান্টেজ পায় বা জনগণের সেন্টিমেন্টকে যেভাবে ব্যবহার করবার জন্য, মানে জনগণ তো আমাদের দেশেও আছে, সেখানেও আছে। এই বাংলাভাষী এবং এই অঞ্চলের জনগণের সেন্টিমেন্ট তো একই। মানে মঞ্চে দাঁড়িয়ে কিডা কত জোরে কাঁদন পাশন দিতে পারে, সে তত বড় নেতা। কে কাকে দাবর দিয়ে হুমকি ধামকি দিয়ে কথা বলে একেবারে মঞ্চ কাঁপিয়ে তুলতে পারে, সেই বড় নেতা। তার পক্ষে স্লোগান দাও, ভোট দিলে তাকে দাও, সে নেতা হলে ওরা সবাই নেতা হয়ে যাবে, এই সেন্টিমেন্ট। তো শুভেন্দু সেই মঞ্চ পেয়ে গেছে, জায়গাটা পেয়ে গেছে, মক্ষম একটি জায়গা। মমতা ব্যানার্জি বাঙালিদের সাথে যে প্রতারণামূলক আচরণ করেছে, বিশেষ করে তিস্তার ব্যাপারটা নিয়ে বাংলাদেশিদের সাথে এবং ভারতে যারা বসবাস করছে তাদের সাথে যে বেইমানিটা, উন্নয়ন থেকে শুরু করে অনেক কিছু, অনেক চাপাবাজ মেরে গেছে 15 বছর ক্ষমতায় থেকে। মঞ্চের এক কথা, পিছনের এক কথা। শুভেন্দুরও সেটা হবে, শুভেন্দুর সময়ের অপেক্ষায় থাকতে হবে। মমতা যেটা মঞ্চে বলে গেছে এক কথা, পিছনে ঘুরে গিয়ে করে গেছে তার উল্টা। রাজনীতিবিদদের এটা রাজনৈতিক চরিত্রের ভিতরে পড়ে, অলঙ্কৃত করে এটা, যে মঞ্চের কথা এক ধরনের, যেমন বাংলাদেশের প্রকাশ্যে এসে মঞ্চে বলতেছে মাদক নিয়ন্ত্রণ করো, মাদকের ব্যবসা বন্ধ করো, মাদক মুক্ত বাংলাদেশ করো, অথচ প্রত্যেকটা নেতাই একেবারে মাদকের মেন যে তহবিল, সেই তহবিল তাদের হাতে। প্রত্যেকটা নেতাই খুঁজতে গেলে, ধরতে গেলে তারাই। আইন শৃঙ্খলা বাহিনী ওই এখন আর ওই আগের মতো ঝাঁপাইয়ে পড়ার মতো মানসিকতা নেই, কারণ তারা যাকে ধরবে থানায় দেবে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের লোক থানায় দেবে, থানাওয়ালারা কোর্টে দেবে, অথবা ওই হাজতের তো ছেড়ে দিতে পারে পুলিশকে। এমপি সাহেব ফোন করবে, যাই আমার লোক, ওরা মিথ্যা কেসে ওরা সাজিয়ে দেশে ছেড়ে দাও। না ছাড়লে যদি বেশি একেবারে ফোকাস হয়ে যায়, কোর্টে দিল, উকিল সাহেব বলবে অপেক্ষা করো, মন্ত্রী সাহেব এমপি সাহেবরা বলবে অপেক্ষা করেন, হয়তো 3 সপ্তাহ 4 সপ্তাহের একটা কাশন টাইম আছে। কাশন টাইম বলতে এইটা বেল ধরার জন্য 2 সপ্তাহ 3 সপ্তাহ তাদেরকে জেলে থাকতে হবে,
তারপরে নর্মাল ধারা যেটা দেওয়া ছিল ওই ধারায় বলবে যে ওই লেবু গাছের কচি পাতা শুকাইয়ে রাখছিল চাতে দিয়ে খাওয়ার জন্য, ওটারে গাঁজা বানায় দিয়েছে এই ধরনের। অথবা যে ফুল সোডা, পেটে ব্যথা, ফুল সোডা খাবে বলে পকেটে রেখে দিয়েছে যে পেটে ব্যথা উঠলেই ফুল সোডা খাবে, পুলিশ ওটা ধরে গাঁজা বানাইছে, হিরোইন বানায় কোর্টে চালান দিয়ে আসছে। ওটা আসলে মহামান্য বিচারপতি মাই লর্ড টর্ড যা যা কভার হয়ে বলবে যে সেই ফুল সোডা, গ্রাম খেলা পাউডার, কেস শেষ। তো নেতা তারা ব্যবসা করাবে, তারা মাঝখান দিয়ে পুলিশ তাদের মাস শেষ করাবার জন্য যত নাটক টাটক করার করবে। জনগণ ওই নেতার আশীর্বাদ, আমাকে ধরছিল পুলিশ, অমুক ভাই অমুক জায়গা ফোন করে উকিল দিয়ে বলে জজ সাহেবের সাথে গোপনে যোগাযোগ করে আমার মুক্তি দিয়ে দিয়েছে। এখনও যতই অপরাধ করুক যাই করুক না কেন, ওই এমপি ওই দেবতার পাঁচ কেউ ছাড়ে আর জীবনে ছাড়বে না, ও পূর্ণাঙ্গ লাইসেন্স নিয়ে আরও শুরু করে দেবে। আমাদের দেশেও যা, পশ্চিমবঙ্গে তো ঘটনাগুলো একই ধরনের, সাংস্কৃতিক মানুষগুলো সব, ওদের দেশেও এরকমেরই হচ্ছে। শীর্ষ ওই শুভেন্দু যা বলতেছে, জনগণ হই হই রই রই করে একবার গেরুয়া পোশাক করে ঝাঁপাই করতেছে। তো গেরুয়া পোশাক করে কিছুদিন পরেই ওরা বুঝবে। কিছুদিন পরে বলতে যেমন ওদের দেশের সেই দস্যু ফুলন দেবী কাদের দ্বারা ধর্ষিত হয়েছিল? ঠাকুরদের দ্বারা। আর ফুলন দেবী বেরোয় এসে ঠাকুরদের কিন্তু একবার পা শূন্য করে ফেলেছিল। পরে সংসদ সদস্য হওয়ার পরে ঠাকুরদের হাতেই সে জীবন দিয়ে গেছে। তো এই বৈষ্ণব গোত্রের মানুষ হচ্ছে এই শুভেন্দুবাবু, বৈষ্ণব গোসাই, যারা ওই ধর্ম টর্ম কপালে তিলক কেটে এই ধরনের বেড়ায়, কিন্তু যখন ওর চতুর্গিরি, ওর চাতুরতা, এই বৈশ্য বা শূদ্র যারা, তারা যখন দেখবে যে ও মুখ্যমন্ত্রী হয়ে ওর যে জাতিগত বিদ্বেষের জায়গা, বিভেদের জায়গাটা ও তো চূড়ান্ত করে নেবে সেটা। এবং ওই যে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে নিম্নবর্ণের হিন্দুদের স্তন বের করে তাদের সামনে দিয়ে হাঁটতে হতো। ওই সুলতান টিপু সুলতান এটার আইন করে এটা বন্ধ করে দেয় যে না, নারীর সম্মান সবার, হিন্দু মুসলিম বা জাতিগত ভেদাভেদ নিয়ে এটা নয়, এটা আমাদের মায়ের জাত, এদের সম্মান রক্ষা করা মানব জাতির কী বলবো ঐতিহ্য। মানুষের যে মানবতা, এর বড় একটি অংশ হলো তাদের গৃহে থাকাই বা তাদের মধ্যে থাকাই নারীদের সম্মান সম্ভ্রম রক্ষা করার। এই জায়গাটা যখন স্পষ্ট হয়ে আসবে, ওর পিছন থেকে আপোষে অনায়াসে ওর গোত্রের লোক হিন্দুরাই ওর কাছ থেকে দূরে সরে আসবে। যখনই যে কথা বলে উদ্বুদ্ধ করে ভোট নিল, আগামী পূজাতেই, আগামী মরার পরে যখন লাশ অন্য ঘাটে নিতে হবে, ফেলে দিতে হবে, পুরাতে পারবে না, পূজায় যখন সম অধিকার পাবে না, দুর্গা পূজায় যাদের জন্য সম্পূর্ণ নিষেধ যাওয়া, এই ধরনের জিনিসগুলো আসলে তখন শুভেন্দু জায়গায় চলে আসবে। সেই পুরা ধর্মকে নিয়ে রাজনীতি করার যে গোঁড়ামি, এটা এক সময় থাকবে না। তো যাক, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বালেশ্বর যেভাবে মোদির সচিবকে সরিয়ে দিল, বাংলাদেশের কি অবস্থা? এই যে শুভেন্দু যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, বাংলাদেশের বিবৃতির কি অবস্থা? স্বরাষ্ট্রমন্ত্রী 2-3 দিন আগে বললেন যে তাদের কাঁটাতারের বেড়া দেওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়। আবার আজকে দেখলাম উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতেছে যে আমাদের কূটনৈতিক চ্যানেলে এটা নিয়ে দেন দরবার হবে, কথা বলবে। মানে ওনার নেই, নিচে শূন্য হয়ে গেছে, দুটো থাকে না, ওই দুটো নাই। কি মানে এই ধরনের ঘটনা ঘটছিল আওয়ামী লীগের সময়, যখন বিডিআর হত্যাকাণ্ড হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ওই যে সেই মহিলা সাহারা খাতুন। তো সাহারা খাতুন সাংবাদিকদের সামনে এসে বিবৃতি দেবেন, তো করতে করতে 3 মিনিট পার হয়ে গেল,
আর যা বলতেছে কলের গানের মতো একই কথা একই লাইন বারবার বলতেছে, আবার বলতেছে সরি আমি তো এটা আবার আবার বলে ফেললাম, মানে মেন্টালিটি মাল আউট। বর্তমান ওই শিলং সালাউদ্দিনেরও বর্তমান পরিস্থিতিতে ওর হাগিস পরে মনে হয় সম্ভবত তার উপরে প্যান্ট পরা লাগতেছে না কেন, মানে প্রসব কখন হয়ে যাচ্ছে, বাথরুম কখন হয়ে যাচ্ছে, আদতে কিছু ঠিক পাচ্ছে কিনা, ওইটি ছাড়া আর কেউ বলার প্রশ্ন না। তো ও বলতে পারবে না, বাসায় গিয়ে যখন ড্রেস চেঞ্জ করবে তখন দেখবে যে হাগিস ভিজা, সামনের দিক পিসাব পিছনের দিক পায়খানা। এই অবস্থার ভিতরে এরা যদি অমিত শাহ বলেন, শুভেন্দু বলেন, বা আরও অন্য কেউ ভারতের যে কোনো সচিব বা যে কোনো মুখপাত্র টাইপ যদি বাংলাদেশে এসে কথা বলতে চায়, তো মানে কি বলবো, সে হুমড়ি খেয়ে পড়ার মতো যে আমি সাক্ষাৎকার দেবো, আমি কথা বলবো, কি বলবো, আরে বাবা, মানে দিশেহারা হয়ে যাবে। একটারও সেই চেতনাবোধ নেই ওই কথা বলার, যে তুমি কে, কথা বলতে হলে আমার লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী টু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের সচিব, বাংলাদেশের সচিব, যার যার লেভেল, তাদের রাষ্ট্রদূত, বাংলাদেশের রাষ্ট্রদূত, যার যার লেভেল মেপে কথা বলার এই সুযোগ তখন থাকবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ভারতের শুভেন্দুর যে পিএস টেনে মারিয়ে ফেলাইছে না, আর হয়তো নেচে পিএস টিএস বা কোনো পশ্চিমবঙ্গের যে কোনো মন্ত্রী যদি বলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো, ওটা কিন্তু অঙ্গরাজ্যের অঙ্গরাজ্যের একজন প্রতিরক্ষা মন্ত্রী হোক বা বিদেশ মন্ত্রী হোক অঙ্গরাজ্যের, তারপরেও মানে আমাদের দিক থেকে ওই সীমান্তে যে দাঁড়ায় থাকবে যে আসেন আসেন আসেন, আমাদের রান্না বাড়া হয়ে ডিনার লাগানো আছে, আসেন আপনারা এসে খেয়ে যান দাদা বাবুরা। তার তখন চেতনাবোধ থাকবে না যে ওটা একটি অঙ্গরাজ্যের, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি কথা বলবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, অত দূর যাওয়ার সাহস নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবো যেন সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রীরা উদ্গ্রীব হয়ে থাকেন বা সেই মাপের মনে করে থাকেন। এখন যেটা হচ্ছে, যা প্রয়োজন, বাংলাদেশের কিছু কিছু জায়গায় আরও অনেক আগেই রাস্তা তৈরি করে যাওয়ার দরকার ছিল। হয়তো ম্যাডাম খালেদা জিয়া পারেন নাই, কিন্তু জিয়াউর রহমান সার্ক গঠন করেছিলেন। সার্কের মাধ্যমে তিনি হয়তো নিজের দেশের অবস্থানকে বা পাকিস্তানের সাথে একটি আন্তমুখী দ্বিমুখী শক্তিশালী প্রতিরক্ষা বুঝ গড়ে তোলবার জন্য হয়তো তার চেষ্টা ছিল, যার জন্য ভারত যে কোনোভাবেই হোক তাকে মেরে দেয়। এখন মুসলমানদেরকে মারতে বা ভাঙতে এত সহজ কেন? আপনারা যদি দেখেন, মুসলমানদের ভিতরে বেঈমান তৈরি করা যায়, মির্জাফর তৈরি হয় মুসলমানদের ভিতরে। ভারতের ভিতরে যদি হিন্দুদের ভিতরে যদি মির্জাফর তৈরি হতো, ভারত অনেক আগেই ভেঙে যেত। চীনের ভিতরে যদি আপনারা মনে করেন আমেরিকা চীনের ভিতরে অভ্যন্তরীণভাবে কোনো কিছু ষড়যন্ত্রের মাধ্যমে চীনে বিপ্লব বা আন্দোলন ঘটানোর চেষ্টা করেনি, এটা মনে করেন 100% করে গেছে। কিন্তু ওই চ্যাপ্টারা প্যাংপং করার জাতিরা, ওরা বেইমানি ওদের ভিতরে তৈরি হয় না, করে না, ওরা বেইমানি করে না। হিন্দুরা নিজেদের স্বার্থটা আগে রেখে তারপরে মুসলমানদেরকে ব্যবহার করবে, কিন্তু হিন্দুদের ভিতরে ভাঙন ধরিয়ে আপনি সহজেই তাদের অভ্যন্তরীণ দুর্বল করার চেষ্টা করে দেখবেন, কোনোদিনও সেটা সম্ভব হবে না। কিন্তু মুসলমানদের ভিতর হয়, মুসলমানদের ভিতর মির্জাপুর হয় বলেই সাদ্দামরা ধরা পড়ে যায়, গাদ্দাফিরা ধরা পড়ে যায়। মির্জাপুর হয় বলেই জিয়াউর রহমানরা শহীদ হয়, মির্জাপুররা হয় বলেই ম্যাডাম খালেদা জিয়ার মতো একটি নেত্রী ক্ষমতাচ্যুত হয়। এখনও চলমান, এখনও যে সরকার আছে এর ভিতরেও ভয়ঙ্কর ভয়ঙ্কর মির্জাপুরা, ওই তারেক রহমান বলে না সুপ্ত, ওটা বাইরে কথা বলার আগে তার নিজের দলের ভিতরে সেই গুপ্ত খুঁজে বের করা তার উচিত। তার দলের ভিতরে কীভাবে কির মেরে একসাথে একবার অনেকগুলো পেঁচাই কুচে বা সাপে পান্ড ইয়ে করে থাকে না, জোট পাকে একটা গোল হয়ে পড়ে থাকে, তার দলের ভিতরেও আছে, গুপ্তরা আছে। উনি অনুধাবন করতে হয়তো পারছেন অথবা পারছেন না, পারলেও এই মুহূর্তে হস্তক্ষেপ নেওয়ার মতো নিজেকে দলের ভিতরে অতটা শক্তিশালী করবার জন্য দোদুল্যমান অবস্থায় আছে। কাকে বিশ্বাস করবেন কাকে করবেন না, অনেকদিন সবার থেকে দূরে ছিলেন, 1 বছর 2 বছর 3 বছর অথবা পুরো টার্মটাই লেগে যেতে পারে
তাদের মুভমেন্ট, তাদের অভ্যন্তরীণ অবস্থানটাকে ধরবার জন্য, বুঝবার জন্য। কিন্তু মীর জাফরটা তার চারপাশ ঘিরেই কেউ না কেউ আছে। তিনি যেটা দিচ্ছেন অন্য কেউ তার থেকে বেশি দিলেই সমস্ত কিছু তার হয়ে যাবে। দেহ মন প্রাণ তার হবে। মাথা ছায়া সে তারেক রহমানের সামনে থাকলে টুটকি থাকবে সেদিকে ঘোরানো, যেমন মারো, এই ধরনের। অর্থাৎ বেশি অর্থলোভী মানুষগুলো তারেক জিয়ার সাথে রাজনীতি করছে, বেশি অর্থশালী, অর্থলোভী এবং বড় ধরনের ঋণ খিলাপির বড় বড় বাঘা বাঘা দুর্নীতিবাজ এই বিএনপির ভিতরে এখন লোকায়িত আছে, গুপ্ত অবস্থায় আছে। এটাকে পরিষ্কার করবার জন্য তার হয়তো আরও সময় লাগবে। সেই সময়টা দেওয়ার পরেই যদি শক্তিশালী একটি আস্থাশীল সরকার সে গঠন করতে পারে, তখনই তার হয়তো এই মীর জাফরগুলা যখন থাকবে না, তখন হয়তো তার অবস্থান শক্তিশালী হবে, তার নেতৃত্ব শক্তিশালী হবে। শক্তিশালী একটি সরকার শক্তিশালী একটি জাতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে। এই জন্যই ভারত মনে করে যে বাংলাদেশে যে মুসলমান আছে এর ভিতরে 2, 4, 5 জন 10 জন, শোনা যায় যে শেখ হাসিনার সাথে বেইমানি করে গেছে আইনমন্ত্রী আনিসুর রহমান, এফ রহমান বা পলকদের কথা বলা হয়, বা যে আরাফাত, কয়েকজনের কথা বলা হয়। তো এখানেও তৈরি হয়ে যেতে পারে এরকম। এই জন্যই নেপালের যতটুকুন ভয় পায় বাংলাদেশকে ততটা ভয় পায় না। তবে হ্যাঁ, কথা আছে, চলতি সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বা মন্ত্রী এসে হয়তো তাদের সাথে আমাদের একটি চুক্তি হয়েছে, চুক্তিটা আরও দ্রুত হওয়া উচিত এবং বড় ধরনের চুক্তি হওয়া উচিত এবং সেটা প্রকাশ্যে ওপেন হওয়া উচিত এবং ওপেন সেটা চাক্ষুষভাবে, একেবারে পরোক্ষভাবে সেটা জানান দেওয়া উচিত। নাহলে শুভেন্দুদের যে কণ্ঠস্বর যেভাবে ছড়াচ্ছে এবং এই বিভ্রান্তিমূলক, উস্কানিমূলক যে রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়ার সামনে আসছে, তাতে তাদের আস্ফালন এমন চূড়ায় পৌঁছে যাবে যেন সিভিলিজম বাইরে, মানে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর বাইরে শুধু সিভিল মেকানিজমে হয়তো কিলে কিলে বাঁধার মতো অবস্থা হয়ে যাচ্ছে। যে সৃষ্ট জঞ্জাল, যেটা এখন আদিষ্ট হচ্ছে চোখের সামনে, যেটা ভেসে এসছে। বাংলাদেশকে শক্তিশালী হতে হলে নিজেকে শক্তিশালী হওয়ার প্রয়োজন। আর নিজেকে শক্তিশালী করতে হলে মীর জাফর খুঁজে বের করে দেওয়া উচিত। কারা কোন ভাষায় এখন কথা বলছে, মেয়াও মেয়াও, কারা বিড়াল বাঘ সেজেছিল এতদিন, সংস্কার নিয়ে খুব হুমকি ধামকি, সংসদে হাক্কায় ধাক্কায়, কিন্তু এই 1 সপ্তাহ ধরে তাদের মানে এমন অবস্থা, কথাই বের হচ্ছে না। পানির গ্লাস হাতে রেখে যেন মিডিয়ার সঙ্গে কথা বলছেন। সেই সব বড় বড় সারেরা, বাঘ বলবো না, সব সার, বুড়া সার, সেক্সলেস সারে পরিণত হয়েছে। তো যাক, নেপালের দেখে যেন বাংলাদেশ শেখে। নেপালের ছোট রাষ্ট্র, তাদের যে বাঘের গর্জন, সেটা দেখে যেন বাংলাদেশ সরকার শক্তিশালী হবার চেষ্টা করে। আশা করি তাদের সাথে পুরা দেশ, জাতি, জনগণ রয়েছে। আসসালামু আলাইকুম।